আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়। ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলেছেন জামাত আমির। তারেক রহমান নারায়ণগঞ্জে ৩ পথসভায় অংশ নেবেন। শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্যতালিকায়। ৬,০০০ কোটি টাকা খরচ করেও নাব্যতা সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে। বিটিসিএল এর ৩ কর্মকর্তা সহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি। ১০ বেসরকারি কোম্পানির নিয়ন্ত্রণে এলপিজির বাজার। পরিচালক নাজমুলকে শোকজ করেছে বিসিবি। কাতারে বাংলাদেশিদের জন্য সতর্কতা বার্তা দিল দূতাবাস। জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ। পঞ্চগড়ে তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে, হাড় কাঁপানো শীত। ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র। সাময়িক বন্ধের পর ফের আকাশপথ খুলে দিল ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে বুধবার ১৪ জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারেক রহমান ২ জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং খোঁজ খবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মত বিনিময় করেন। এদিকে এটা সৌজন্য সাক্ষাৎ ছিল জানিয়ে বিএনপির মিডিয়া সেল বলেছে, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ডক্টর গর্ডন কিংগেন সমিটের নেতৃত্বে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের মার্থা দাস বলেছেন, জামাত আমির বলেছেন তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। এটা আমাদের জন্য খুব ভালো বিষয়। বুধবার ১৪ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মার্থা দাস, বাংলাদেশ ইভাঞ্জেলিক্যাল রিভাইভাল চার্চের চেয়ারম্যান রেভারেন্ড বনি বারোই, টিচার ফর পাস্তরিন বাংলাদেশের ফরমার লেজিস্ট্রেটর ডক্টর গর্ডন প্রমুখ। সাক্ষাৎকালে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি, সংখ্যালঘুদের অধিকার, পারস্পরিক সহাবস্থান এবং সামাজিক শান্তি বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়। আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পথসভা করবেন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার ৩টি উপজেলা সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জে পথসভায় অংশ নেবেন তিনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এর অংশ হিসেবে তিনি দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পথসভা করবেন। দলীয় সূত্র জানায়, এদিন থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সরাসরি নির্বাচনী কর্মসূচিতে তারেক রহমান অংশ নেবেন। ঢাকা সিলেট মহাসড়কের পাশে ৩টি নির্ধারিত স্থানে এসব পথসভা অনুষ্ঠিত হবে বলে জানান নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বুধবার ১৪ জানুয়ারি দিবাগত রাতে গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশনের রাষ্ট্রপক্ষ আপিল চেম্বার আদালতের কার্য তালিকাভুক্ত হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালতে বৃহস্পতিবারের ১৫ জানুয়ারি কার্য তালিকার মামলাটি ৫৮ নম্বর ক্রমিকে রয়েছে। এর আগে ১৫ ডিসেম্বর এ আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিলে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। আপিল দায়েরের পরে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেছিলেন, মোট ৮ যুক্তিতে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে। গত ১৭ নভেম্বর একটি অভিযোগে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়।
পটুয়াখালীর পায়রা বন্দরে 6,500 কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ফিরতে পারছে না। নাব্যতা সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ফিরছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং আরপিসিএল নোরিঙ্কো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লাবাহী মাদার ভেসেলগুলো চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে খালাস করতে হচ্ছে। পরে লাইটার জাহাজে করে সেগুলো পাঠানো হচ্ছে পায়রা বন্দরে। এতে খরচ ও সময় দুটোই বেড়েছে। সূত্র আরও বলছে, গত বছর তুলনামূলকভাবে বন্দরটিতে বিদেশি মাদার ভেসেলগুলোর নোঙরের পরিমাণ তলানিতে পৌঁছেছে। 2025-26 অর্থ বছরে মাত্র 17টি বিদেশি মাদার ভেসেল বন্দরে ভিড়েছে। এতে সরকারি রাজস্ব কমে গেছে। নাব্যতা সংকটের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। এই সংকটের স্থায়ী সমাধানে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং আরএনপিএল-এর কাছে বছরে 700 কোটি টাকা লেভি চার্জ হিসেবে চেয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। সরকারি ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডোমেইন বন্ধ। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার জয়িতা সেন রিম্পি সহ 5 জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে মামলাটি করেন ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির উপদেষ্টা মোহাম্মদ তাজুল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছে। বৃহস্পতিবার নিম্ন আদালতের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মামলার বাদী তাজুল ইসলাম। তিনি জানান, বুধবার আদালতে এ মামলা করা হয়। আদেশের বিষয়ে জানতে পেরেছি। দেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এনএলজি প্রাপ্তি কমে যাওয়ায় বাড়ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি ব্যবহার। বিগত 15 বছরে দেশে এলপিজির বাজার বেড়েছে 25 গুণ। এলএনজি প্রায় পুরোটাই আমদানি নির্ভর ও বেসরকারি খাতের উপর নির্ভরশীল। বাসাবাড়ি বা শিল্প ব্যবহার করা এলএনজিও এখন আমদানি করতে হয়। বড় বড় শিল্প গ্রুপের বিনিয়োগ রয়েছে এখন এলপিজি সেক্টরে। অতি সম্প্রতি সিটি গ্রুপ যুক্ত হয়েছে এ সেক্টরে। এলএনজি আমদানি পুরোপুরি সরকারিভাবে হয়ে থাকলেও এলপিজির 85% রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে। বলা যায় শীর্ষ 10 প্রতিষ্ঠানের হাতে পুরো ব্যবসার নিয়ন্ত্রণ। বিপিসির তথ্য অনুযায়ী বর্তমানে 30 প্রতিষ্ঠানের কাছে এলপিজি আমদানি ও বটলিং করার অনুমোদন রয়েছে। এর মধ্যে আমদানি করার টার্মিনাল রয়েছে 23 প্রতিষ্ঠানের কাছে। অন্য 7 প্রতিষ্ঠান আমদানিকারকদের কাছ থেকে এলএনজি কিনে স্যাটেলাইট ফিলিং পয়েন্টের মাধ্যমে এলপিজি বটলিং করে বাজারজাত করে। এর মধ্যে সক্ষমতার দিক থেকে বর্তমানে শীর্ষে রয়েছে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড। ক্ষমতার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএম এনার্জি। পরের অবস্থানে রয়েছে বসুন্ধরা ও উমেরা। আরেক জায়ান্ট শিল্প গ্রুপ এস আলমের অংশীদারি প্রতিষ্ঠান ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেডের। একের পর এক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। প্রথমে তিনি তামিমকে ভারতীয় দালাল বলার পর গতকাল ক্রিকেটারদের পারফরমেন্স অনুযায়ী বেতন দেওয়া উচিত এমন মন্তব্য করে আবারও দিয়েছেন সমালোচনার জন্ম। বিসিবির এই পরিচালকের এমন মন্তব্যে তার পদত্যাগের দাবি তুলেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সেটি না হলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। এর মধ্যে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, এমন মন্তব্যের কারণে শোকজ করা হয়েছে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে। 48 ঘন্টার মধ্যে চাওয়া হয়েছে লিখিত জবাবও। দেখতে দেখতে প্রতি বছরের মতো নিকটে চলে এসেছে মুসলিম উম্মার সিয়াম সাধনার পবিত্র রমজান মাস। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের 17 থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ। অবশ্য চাঁদ দেখার উপর তা নির্ভর করছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের 2026 সালের সরকারি ছুটি ও ধর্মীয় ইভেন্টের ক্যালেন্ডার অনুযায়ী আগামী 19 মার্চ হতে পারে রমজান মাসের শেষ দিন। পরদিন মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে পারে। হিজরি বর্ষ গণনা করা হয় চাঁদ দেখার উপর নির্ভর করে। এখন চলছে রজব মাস। হিজরি মাস সাধারণত 29 অথবা 30 দিনের হয়ে থাকে। কুয়াশা আর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাস, হাড় কাঁপানো শীতে উত্তরের জেলা পঞ্চগড়ে
জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবহাওয়া অফিস সূত্র জানায়, সকাল 9টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার থেকে বলি। বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবহাওয়া অফিস সূত্র জানায়, সকাল 9টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল 100%। বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। জেলাটিতে গত কয়েকদিন ধরে কুয়াশার সঙ্গে তাপমাত্রাও কমছে। কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কগুলোতে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সকালে সূর্যের দেখা না মেলায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাড় কাঁপানো ঠান্ডায় চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল 9টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল সর্বোচ্চ 100%। এই জেলার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ভেনেজুয়েলায় সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর দেশটির তেল সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করে আনুষ্ঠানিকভাবে তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে প্রথম চালানের $50 কোটি তেল বিক্রি সম্পন্ন হয়েছে। গত 4 জানুয়ারি ভোরে কারাকাসে পরিচালিত এই অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে সরকারি বাসভবন থেকে তুলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দী রয়েছেন। মার্কিন প্রশাসন জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদক সরবরাহের অভিযোগে বিচার হবে। 3 দিন পর 7 জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা দেন। প্রথম চালান হিসেবে 3 থেকে 5 কোটি ব্যারেল তেল আসার কথা বলা হয়। এরপরেই তেলের এই প্রথম চালান বিক্রি হয় $50 কোটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর আকাশপথে ফের খুলে দিয়েছে ইরান। সাময়িক এই বন্ধের কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, পথ পরিবর্তন কিংবা বিলম্বিত হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এর ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ অনুযায়ী বুধবার স্থানীয় সময় বিকেল 5টা 15 ইরান সব ধরনের ফ্লাইটের জন্য আকাশপথ বন্ধ করে দেয়। তবে অনুমোদিত আন্তর্জাতিক আগমন ও প্রস্থান ফ্লাইটকে সীমিতভাবে ছাড় দেওয়া হয়েছিল। প্রায় 5 ঘন্টা পর রাত 10টায় কিছু আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট রাডার 24। ফ্লাইট রাডার 24 জানায়, 1 সপ্তাহ আগেও এই একই সময় ইরানের আকাশে একসঙ্গে কয়েক ডজন উড়োজাহাজ চলাচল করছিল। হঠাৎ আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী এয়ারলাইন্সগুলোর সূচিতে বড় ধরনের ব্যাঘাত ঘটে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।